গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। সেই তিনটে বিষয় কি কি? রেজিস্ট্যান্স, কন্ডাক্ট্যান্স আর ওহমস ল। এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। গতদিন আমরা কি জেনেছিলাম? যে কারেন্ট কি, পোটেনশিয়াল ডিফারেন্স কি আর ইলেকট্রোমোটিভ ফোর্স কি। আজকে ওহমস ল নিয়ে আলোচনা করতে গেলে আমাকে তার আগে জেনে নিতে হবে রেজিস্ট্যান্স কি, আর পাশাপাশি আমরা জেনে নেব কন্ডাক্ট্যান্সটা কি জিনিস। তো প্রথমে আসি রেজিস্ট্যান্সের কথায়। রেজিস্ট্যান্স হচ্ছে কোনো সাবস্টেন্সের একটা প্রপার্টি, যেটা কি করে, যেটা কারেন্টের ফ্লোকে বাধা দান করে। মানে একটা সাবস্টেন্স তার নিজস্ব কিছু প্রপার্টি আছে যে ইলেকট্রনের ফ্লোকে বাধা দান করে, বা ইলেকট্রনকে এক প্রান্ত, কন্ডাক্টরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাধা দান করে। এটাই একটা রেজিস্ট্যান্সের কাজ। তো আমরা খুব সহজ ভাষায় একটা জিনিস বোঝার চেষ্টা করি। ধরো একটা ফুটবল মাঠ আছে, ধরো এটা একটা ফুটবল গ্রাউন্ড। আমরা মোরাললেস সবাই ফুটবল সম্পর্কে অবগত, খেলি, দেখি। তো এটা হচ্ছে দু প্রান্তের গোল পোস্ট। তো এই ধরো ফুটবল মাঠের এক প্রান্তের টিমের লক্ষ্য কি থাকে? যে বল নিয়ে আমি অন্য প্রান্তে গিয়ে অন্য প্রান্তের গোলে আমি গোল করে আসবো বা অন্য প্রান্তে পৌঁছে যাব। একটা প্রান্তের, এই প্রান্তের যে টিম, সেই টিমের লক্ষ্য থাকবে আমি অপর প্রান্তে পৌঁছে যাব বলটা নিয়ে। এটাই হচ্ছে এই প্রান্তের টিমের লক্ষ্য। আর এই প্রান্তের টিমের লক্ষ্য কি থাকবে? যে যদি ওদের পায়ে বল থাকে, যদি অপর টিমের পায়ে বল থাকে, তাহলে সেই টিমকে বল নিয়ে এই প্রান্তে আসতে বাধা দান করা। সেই টিমকে বল নিয়ে এই প্রান্তে আসতে বাধা দেওয়া। এইটা হচ্ছে দুটো টিমের লক্ষ্য। একটা টিমের লক্ষ্য হচ্ছে বল নিয়ে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া। অন্য টিমের পায়ে যদি বল না থাকে, যদি অপর টিমের পায়ে বল থাকে, তাহলে এদের লক্ষ্য হবে যে এই টিমকে ওই প্রান্তে পৌঁছতে না দেওয়া বা ডিফেন্স করা। একটা টিম অ্যাটাক করে, একটা টিম ডিফেন্স করে। তো ধরে নাও এই প্রান্তে যারা আছে তারা সবাই হচ্ছে ইলেকট্রন। এই প্রান্তে যারা আছে তারা সবাই ইলেকট্রন। তাদের কাজ কি? অন্য প্রান্তে ছুটে পৌঁছে যাবে বলটা নিয়ে। তো আর এই প্রান্তে যারা আছে তারা হচ্ছে সবাই রেজিস্ট্যান্স বা ডিফেন্ডার, যারা অন্য প্রান্তে পৌঁছাতে দেবে না তোমাকে। তুমি চেষ্টা করে যাও, কিন্তু ওরা চেষ্টা করবে সবসময় বাধা দিতে। এরা সবসময় চেষ্টা করবে কি? বাধা দিতে, যে তোমাকে আমি অন্য প্রান্তে পৌঁছাতে দেব না। তো এই বাধার পরিমাণ, এদের বল নিয়ে ও প্রান্তে যাওয়ার যে সম্ভাবনা, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? যে এদের কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এই ইলেকট্রনগুলোকে অ্যাকচুয়ালি কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এই মাঠের সাইজ যদি, এই মাঠ যদি লম্বায় অনেকটা বড় হয়, তাহলে এদের পক্ষে কাটিয়ে কাটিয়ে বলটাকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাওয়াটা অনেক কঠিন হবে কিনা? যত এই মাঠের পরিমাণ, এই মাঠের দৈর্ঘ্য যত বড় হবে, এই এক প্রান্ত থেকে এক গোলপোস্ট থেকে অন্য গোলপোস্টের ডিস্টেন্স যত বড় হবে, তত এই প্রান্তের প্লেয়ারদের অসুবিধা যে কাটিয়ে কাটিয়ে অন্য প্রান্তে বলটা নিয়ে যাওয়া। যদি এর প্রান্তটা ছোট হয়, তার অনেক সুবিধা, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গোলপোস্টে। তো তাহলে রেজিস্ট্যান্সের যে পরিমাণটা, যত আমার মাঠের দৈর্ঘ্য যত বাড়বে, যত এই লেন্থটা যত বাড়বে, তত রেজিস্ট্যান্সের পরিমাণটা বাড়বে। বাধাও বেশি দেবে, বেশিক্ষণ ধরে দেওয়ার সুযোগ পাবে, বেশি বাধা দেবে, রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়বে। তাহলে এখানে আমি কি বলতে পারি? যে আর ভ্যারিজেস এল
এল যদি এর লেন্থ হয়, এটা যদি একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের লেন্থ যদি আমার এল হয়, তাহলে কি হবে, এই এল এর পরিমাণ যত বাড়বে তত এর বাধা দান করার প্রবণতাটা অনেক বেশি হবে। আর ইলেকট্রন কি হবে, ইলেকট্রনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো, তখন পৌঁছাতে গেলে বেশি বাধা অতিক্রম করতে হবে। তাহলে আর কিসের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক। যত বেশি লেন্থ বাড়বে, যত বেশি লেন্থ হবে, তত বেশি আমার রেজিস্ট্যান্সে সাবধান করতে হবে, মুখোমুখি হতে হবে। সেকেন্ড, আচ্ছা এটা যদি একটা পাইপ শেপে হতো, এটা যদি একটা চৌরাকৃতি হতো, ধরো এটা একটা চৌরাকৃতি, যেমনটা অ্যাকচুয়ালি কন্ডাক্টর থাকে, যেমনটা অ্যাকচুয়ালি কন্ডাক্টর থাকে। তো এদের 3D তে ভাবো, 2D তে এতক্ষণ আমরা দেখলাম একটা মাঠ তার প্লেয়ার, 3D তে ভাবো যে যদি একটা চৌআকৃতি একটা পাইপ হয়, সেই পাইপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা কিসের উপর নির্ভর করছে, ওর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার উপরে নির্ভর করছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, যে কোনো এই পাইপকে বা যে কোনো কিছুকে, এই চৌআকৃতি যে কোনো বস্তুকে তুমি যদি আড়াআড়ি ভাবে কেটে দাও, যদি আড়াআড়ি ভাবে কেটে দাও, তার এই যে বৃত্তাকার অংশটা দাঁড়াবে, এটাকে যদি আমি এরকম ভাবে সোজাভাবে দেখি, এরকম এইটা ধরো, এই পেনটা ধরো একটা পাইপ, এটাকে আমি এখান থেকে কেটেছি, কাটলে এই যে মাথাটা আছে এটাকে যদি আমি সরাসরি দেখি, তাহলে এটা একটা বৃত্ত। তো এই বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটাই তো আমাকে বলে দেবে যে এই পেনটা কতটা মোটা, আর এই ক্ষেত্রফলটাই তো বলে দেবে যে এই পাইপটা কতটা মোটা। যে এর ভিতর দিয়ে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, এই পাইপের ভিতরে জায়গা তত বেশি, অবশ্যই। তাহলে এই পাইপের ভিতরের জায়গা যত বেশি থাকবে, এই ইলেকট্রন অনেক বেশি জায়গা পাবে এই রোধগুলোকে এড়িয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার। তেমনি মাঠ যত চওড়া হয়, যত মাঠ চওড়া হয়, তত একটা প্লেয়ার যখন অ্যাটাক করতে যায়, একটা প্লেয়ার যখন অ্যাটাকে যায়, তখন তার অনেক সুবিধা হয়। মাঠ যদি চওড়া হয়, সে কাটিয়ে অনেক ভার দিয়ে, কখনো মিডিল দিয়ে কাটিয়ে কাটিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়াটা অনেক ইজি হয় তার পক্ষে। তেমনি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে, পাইপ যত মোটা হবে বা কন্ডাক্টরের বেধ যত মোটা হবে, তত ইলেকট্রনের অনেক বেশি পসিবিলিটি বেড়ে যায় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া। ইলেকট্রনের পসিবিলিটি বাড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া, তার মানে কি, রেজিস্ট্যান্স তুলনায়, বাধার পরিমাণ তুলনায় যত বেশি মোটা হবে, বাধার পরিমাণ তুলনায় কমে যায়। যত বাধা কম হবে, তত বেশি এরা এপাশ থেকে ওপাশে আসতে পারবে। সুতরাং মোটা হলে এপাশ থেকে এপাশে আসার প্রবণতা যদি বেশি হয়, তার মানে এদিকে নিশ্চয়ই বাধা কম পরিমাণ বাধা পাচ্ছে। তাহলে আমরা আরেকটা সম্পর্কে আমরা কি বলতে পারি, যে রেজিস্ট্যান্স কিসের সাথে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রেজিস্ট্যান্স হচ্ছে ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা হচ্ছে এইটা, ক্ষেত্রফল মানে আমরা এরিয়া হিসেবে জানি, এরিয়া ফর এ, এখানে এরিয়ার জন্য এখানে এ এসছে। তো এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা যত বেশি হবে তত রোধের পরিমাণ কি হবে, কমবে। যত এর পরিমাণ বাড়বে তত রোধের পরিমাণ কি হবে, কমবে। যেহেতু এ হরে আছে, সেহেতু নিচের পার্টটা যত বাড়বে তত এই টোটাল পার্টটা কি হবে, কমবে। তাহলে রেজিস্ট্যান্স আমরা কি জানলাম, রেজিস্ট্যান্স যত দৈর্ঘ্য বাড়বে, যত কন্ডাক্টরের দৈর্ঘ্য বাড়বে, তত রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়বে। আর কন্ডাক্টরের ওই কন্ডাক্টর যতটা মোটা হবে,
মানে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি থাকবে তত তার রেজিস্ট্যান্স কি হবে, কম হবে। তাহলে এই দুটো সমীকরণকে আমি যদি একসাথে লিখি, তাহলে সেটা কি দাঁড়াবে, আর ভ্যারিয়েন্স এল বাই এ হবে কিনা, আর ভ্যারিয়েন্স এল বাই এ, এই দুটোকে আমি একসাথে করে দিলাম। আচ্ছা, এই ভ্যারিয়েন্স চিহ্নটা যদি আমি তুলে দিই, এই প্রপোর্শনালিটি, এই প্রপোর্শনাল এই চিহ্নটা যদি আমি তুলে দিই, তাহলে কি হবে, আর ইকুয়ালস টু, যদি আমি ইকুয়ালস টু করি, প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিয়ে যদি আমি ইকুয়ালস টু কি হবে, রো এল বাই এ। এখানে রোটা কি জন্য আনলাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। যেহেতু একটা প্রপোর্শনাল একটা চিহ্ন তুলতে গেলে সেটাকে যখন আমি ইকুয়াল করছি তখন আমাকে একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হয়, সেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলে থাকে। তো এখানে রো হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। রোটা মানে এখানে রোটা কি, রো হচ্ছে রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি। রো হচ্ছে আমাদের কি, রেজিস্টিভিটি, যেটা একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে সব সময় কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মেটেরিয়ালের ক্ষেত্রে সব সময় কনস্ট্যান্ট। ধরো কপারের একটা কন্ডাক্টর তোমার কাছে রয়েছে, কপারের তুমি রেজিস্ট্যান্স যাচাই করছো, তো সেখানে কপারের ওয়্যারের জন্য তার রেজিস্টিভিটি সবসময় কনস্ট্যান্ট। যদি আমি অন্য কোনো মেটেরিয়াল ইউজ করি তার রেজিস্টিভিটি তখন পাল্টে যাবে। তো একটা কপারের ভিতর দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন মাঝখানে তো অন্য কোনো মেটেরিয়াল আসছে না, তো রেজিস্টিভিটি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রোধ ইকুয়ালস টু কি, রো এল বাই এ, রো এল বাই এ। তো এই যে আমরা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সের একটা ইউনিট থাকে, রেজিস্ট্যান্সের একটা নির্দিষ্ট ইউনিট আছে, যে ইউনিট দিয়ে আমরা রেজিস্ট্যান্সকে মাপি। সেই ইউনিটটা কি, ইউনিট অফ রেজিস্ট্যান্স কি, ইউনিট অফ রেজিস্ট্যান্স আর equals to ohm, 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 বা এটাকে আমরা এই সাইন দিয়ে আমরা প্রকাশ করি। এটা হচ্ছে ইউনিট অফ রেজিস্ট্যান্স। আর কি, যদি আমরা এই রেজিস্টিভিটি পেলাম, এরও একটা ইউনিট থাকবে কিনা, এই যে রেজিস্টিভিটি আমি পেলাম, এই রেজিস্টিভিটিরও তো একটা ইউনিট থাকবে। তো এই রেজিস্টিভিটির ইউনিট কি হবে, ইউনিট অফ রেজিস্টিভিটি রো ইকুয়ালস টু, এরপর আমি এটাকে বের করি, রেজিস্টিভিটির যে ইউনিট এটাকে আমি এবার যদি বের করি তাহলে কি দেখবো, এখানে রো ইকুয়ালস টু কি হবে, এই আর ইকুয়ালস টু রো এল বাই এ আমরা দেখে নিলাম। তাহলে এখান থেকে যদি আমি রো কে আলাদা করি তাহলে কি দাঁড়াবে, রো ইকুয়ালস টু কি দাঁড়াবে, রো ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে আর এ বাই এল, ঠিক কিনা, আর এ বাই এল দাঁড়াবে। কারণ এই রোকে যদি আমি আলাদা করি, এই টার্মগুলোকে সাথে যে টার্মগুলো আছে সেগুলোকে সমান সমানের ওপাশে নিয়ে আসতে হবে, ইকুয়ালস চিহ্ন ওই পাশে নিয়ে আসতে হবে। এই রোকে যদি আমি আলাদা করতে চাই তাহলে এটা সমান সমানের এপাশে আসলে কি হবে, আর এর সাথে গুণ হয়ে যাবে, আর ইনটু এ, এলটা সমান সমান এপাশে কি আসবে, এর সঙ্গে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে, ওই জন্য আর এ বাই এল। এইবার যদি আমি রেজিস্টিভিটির ইউনিট আমি বের করতে চাই তাহলে এখান থেকে আমি কি দেখবো, আর এর ইউনিট কি, ওহম, দেখলাম রেজিস্ট্যান্সের ইউনিট ওহম। এ, এটা কি অ্যাকচুয়ালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইউনিট কি হয়,
যদি এসআই তে দেখি তাহলে কি হবে মিটার স্কয়ার। ক্ষেত্রফলের ইউনিট যদি এসআই তে আমি দেখি তাহলে দেখব কি মিটার স্কয়ার, তার মানে মিটার স্কয়ার বাই দৈর্ঘ্যের এসআই ইউনিট কি, দৈর্ঘ্যের এসআই ইউনিট সবসময় মিটার, তাহলে মিটার। এখান থেকে একটা মিটার ক্যান্সেল আউট হবে, তাহলে কি দাঁড়াবে ওহম মিটার। কি দাঁড়ালো ওহম মিটার। তাহলে রেজিস্টিভিটি ইউনিট কি দাঁড়ালো ওহম মিটার। এখন আমাদের এক্সামে একটা কোশ্চেনকে সবসময় ফেস করতে হয়, কি সেটা, যেটা আমাদের ভুলও হয়ে যায় অনেক সময়। কি সেটা, অনেক সময় এমসিকিউতে আসে যে রেজিস্টিভিটি অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, রেজিস্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে। অপশন এ থাকে ধরো এর লেন্থের উপর, অপশন বি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, অপশন সি থাকলো কন্ডাক্টরের মেটেরিয়ালের উপর, অপশন ডি থাকলো উপরে সবগুলি। তো যেহেতু আমরা জানি রেজিস্ট্যান্স আর এল বা লেন্থ, এ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রো বা রেজিস্টিভিটি, এই তিনটে বিষয়ের উপরেই নির্ভর করে। তো সেখানে বেসিক্যালি রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে এই কোশ্চেনে আমরা অনেক সময় ভুল করে কি করি অল অফ দ্য অ্যাবভ করে দিই। সবসময় মাথায় রাখতে হবে কথাটা হচ্ছে রেজিস্টিভিটি নট রেজিস্ট্যান্স। রেজিস্টিভিটি ডিপেন্ড করে শুধু এবং শুধুমাত্র মেটেরিয়ালের উপর। আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে টেম্পারেচার। রেজিস্টিভিটি তাহলে এই ঠিক দুটো জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর কি ওই কন্ডাক্টরের মেটেরিয়াল কি, মেটেরিয়াল যদি আলাদা হয় তাহলে রেজিস্টিভিটি আলাদা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে রেজিস্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপর। টেম্পারেচার যত বেশি হবে বা যত কম হবে, টেম্পারেচার বাড়ছে কি কমছে, তার উপর রেজিস্টিভিটি নির্ভর করে। কিভাবে নির্ভর করে? রো ডিপেন্ডস অন টেম্পারেচার, রো ডিপেন্ডস অন টেম্পারেচার। কিভাবে ডিপেন্ড করে এই রো, কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? যদি কন্ডাক্টরের ক্ষেত্রে হয়, যদি ধরো কন্ডাক্টর বা আমার ধরো কপার কন্ডাক্টরের ক্ষেত্রে ধরলাম, ইন কেস অফ কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, যত টেম্পারেচার বাড়ে, যত টেম্পারেচার ইনক্রিজ করে তত রো ইনক্রিজ করে। যত টেম্পারেচার বাড়ে তত রেজিস্টিভিটির পরিমাণও বাড়ে। এটা কিসের ক্ষেত্রে? কন্ডাক্টরের ক্ষেত্রে। যদি এটা সেমিকন্ডাক্টর হয়, যদি এটা সেমিকন্ডাক্টর হয় সেখানে কি হবে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে সেখানে রেজিস্টিভিটি কমে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, যত টেম্পারেচার বাড়ে তত রেজিস্টিভিটি কমে। আচ্ছা, কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বাড়ে কেন? এই কোশ্চেনটা মাথায় আসতে পারে। সিম্পল, কন্ডাক্টরের ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ে তখন রেজিস্টিভিটি এই কারণে বাড়ে, কারণ কন্ডাক্টরের ভিতরে টেম্পারেচার বাড়লে কন্ডাক্টরের ভিতরে যে আয়নগুলো, সেই আয়নগুলো কি হয়, কন্ডাক্টরের ভিতরে যে আয়নগুলো সেগুলোর কাইনেটিক এনার্জি অনেক বেড়ে যায়, গতিশক্তি, তাদের চলাফেরার গতি অনেক বেড়ে যায়। তাদের মাসের তো কোনো চেঞ্জ হবে না, তোদের গতিশক্তি বাড়া মানে আমার তার গতি বেড়ে গেছে, তার চলাফেরা করার গতি বেড়ে গেছে। এবার সে যদি এর ভিতরে হ্যাপাজার্ডলি এরকম ভাবে মুভ করতে থাকে তীব্র গতিতে, তার এই রোধের সঙ্গে কন্ডিশন
সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যত বেশি গতিতে মুভ করবে তত এর সম্ভাবনা বেশি যে এটা ধাক্কা খাবে। যত বেশি মুভ করবে তত এই রোধের সঙ্গে ধাক্কা খাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তত বাধা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সুতরাং সেক্ষেত্রে রেজিস্টিভিটির পরিমাণটা বেড়ে যায়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কেন টেম্পারেচার বাড়লে আমার রেজিস্টিভিটি কমে? কারণ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয়, নাম্বার অফ আয়নস এর পরিমাণ অনেক বেড়ে যায়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে কি হয়, কন্ডাক্টিং যে আয়নস গুলো তার পরিমাণ অনেক বেড়ে যায়। সে কারণে কন্ডাক্টর অনেক বেশি কন্ডাক্টিভিটিটা অনেক বেশি শো করে। যেহেতু কন্ডাক্টিং যে আয়নস গুলো সেগুলোর পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, সেহেতু এই রেজিস্টিভিটির পরিমাণ তো বাড়ছে না। রেজিস্টিভিটির এই কারণে যদি আমার কন্ডাক্টিং আয়নস এর পরিমাণ অনেক বেড়ে যায়, তাহলে আলটিমেটলি আমি এখানে অনেক বেশি কারেন্ট পাবো আগের তুলনায়। সুতরাং আমার সেই তুলনায় দেখতে গেলে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কমে। কিছু টাইপের অ্যালয় এমন আছে যার ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার যদি বাড়ে তবুও এর রেজিস্টিভিটি অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার বাড়লো, এর রেজিস্টিভিটি অলমোস্ট কি থাকে, কনস্ট্যান্ট থাকে। অলমোস্ট, একদম কনস্ট্যান্ট থাকে এটা আমি বলবো না, কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। তো এর ক্ষেত্রে যদি টেম্পারেচার আর রেজিস্টিভিটি যদি আমি গ্রাফ প্লট করি, তাহলে আমি কি দেখবো, এদিকে যদি আমার রেজিস্টিভিটি হয়, এদিকে যদি আমার এক্স অ্যাক্সিস বরাবর আমি ধরলাম টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ধরলাম রেজিস্টিভিটি। তো টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বাড়ে, তাহলে এর গ্রাফটা কি হবে, এরকম একটা স্ট্রেট লাইন হবে। যত বেশি টেম্পারেচার বাড়ছে, যেমন এই পজিশনের টেম্পারেচার, সেই পজিশনের রেজিস্টিভিটি কত, এত। টেম্পারেচার আরো বাড়ালাম, রেজিস্টিভিটি কত এই পজিশনে, এখানে। টেম্পারেচার আরো বাড়ালাম, এখানে রেজিস্টিভিটি কত, এখানে। তাহলে আলটিমেটলি টেম্পারেচার আমার যত এদিক থেকে এদিকে ইনক্রিজ করছে, তত আমার রেজিস্টিভিটিও আমার কি করছে, ইনক্রিজ করছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটা কি হবে, গ্রাফটা কি হবে, যদি আমি অ্যাক্সিস গুলো সেম রাখি, এক্স অ্যাক্সিস বরাবর টি আর ওয়াই অ্যাক্সিস বরাবর রো, অ্যাক্সিস গুলো যদি আমি সেম রাখি, তাহলে কি হবে, এই গ্রাফটা কি দাঁড়াবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফটা দাঁড়াবে অনেকটা এরকম। কিভাবে দেখে নাও, যখন টেম্পারেচার এখানে তখন রেজিস্টিভিটি কত, এই সোজা আমি উপরে উঠি, এখানে আমার রেজিস্টিভিটি তখন এখানে। যখন টেম্পারেচার এই পজিশনে তখন আমার রেজিস্টিভিটি এই পজিশনে। টেম্পারেচার আমি আস্তে আস্তে বাড়ালাম, টেম্পারেচার আমি বৃদ্ধি করছি, টেম্পারেচার আমি এখানে নিয়ে গেলাম। সেই পজিশনে আমার রেজিস্টিভিটি কত পাবো, এখানে। আগের বার টেম্পারেচার ছিল এখানে, রেজিস্টিভিটি পেয়েছিলাম এতটা। এবার টেম্পারেচার বাড়িয়েছি, রেজিস্টিভিটি কি হলো, কমে গেল। যত আমি টেম্পারেচার আরো বাড়াবো, রেজিস্টিভিটি কি হবে, আরো কমে যাবে। টেম্পারেচার যত বাড়বে, রেজিস্টিভিটি কি হচ্ছে, এখানে কমে যাচ্ছে। তেমনি এই অ্যালয়ের ক্ষেত্রে আমরা কি দেখবো, যদি গ্রাফ বানাই, কি দেখবো, এর ক্ষেত্রে কনস্ট্যান্ট বলেছি। অ্যালয়ের ক্ষেত্রে কি হয়, কনস্ট্যান্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি একদম সোজা কনস্ট্যান্ট হবে না, সামান্য হয়তো ইনক্রিজ করে। অলমোস্ট কনস্ট্যান্ট বলা যায়। অ্যালয়ের ক্ষেত্রে
রেজিস্টিভিটির পরিমাণটা টেম্পারেচারের সাথে টেম্পারেচার যদি বাড়েও তবুও রেজিস্টিভিটির পরিমাণটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। তাহলে এই গেল আমার টোটাল রেজিস্ট্যান্সের ব্যাপারটা। তাহলে আমরা রেজিস্ট্যান্স আমরা কি কি জানলাম, প্রথম থেকে একবার আমরা জানিয়ে নিই। রেজিস্ট্যান্স আমরা কি কি জানলাম, রেজিস্ট্যান্স কি জিনিস, রেজিস্ট্যান্স হচ্ছে কোনো সাবস্টেন্সের একটা প্রপার্টি যেটা কারেন্টকে কন্ডাক্টরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাধা দান করে। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স কাকে বলে। এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমরা রেজিস্ট্যান্স দেখলাম ওই কন্ডাক্টরের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য যত বড় হবে তত রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি হয়, দৈর্ঘ্য যত কম হবে তত রেজিস্ট্যান্সের পরিমাণ কি হবে, কম হবে। আর কিসের উপর নির্ভর করে, রেজিস্ট্যান্স নির্ভর করে ওই কন্ডাক্টরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বা ক্রস সেকশনাল এরিয়া। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া এর উপর কি হবে, রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, ইনভার্সলি প্রপোর্শনাল ভাবে ডিপেন্ড করে। ইনভার্সলি প্রপোর্শনালি ডিপেন্ড করে রেজিস্ট্যান্স আর ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে তত তারের বেধ অনেক বেশি হবে, তত তার মোটা হবে। তার যত মোটা হবে তত রেজিস্ট্যান্সের পরিমাণ কি হবে, কমবে। ওই জন্য এরা ইনভার্সলি প্রপোর্শনাল, এদের মধ্যে সম্পর্ক। তাহলে আর যত কম বাড়বে আমার জানতে হবে যে এ নিশ্চয়ই সরু হয়েছে। এ যদি আস্তে আস্তে মোটা হয়, এর পরিমাণ যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে আর এর পরিমাণ আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। আর একটা এই দুটোকে আমরা একসাথে করে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আমরা এই রোটাকে এনে আমরা কি জানতে পেরেছি, রো হচ্ছে রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে, প্রথমত নির্ভর করে হচ্ছে শুধুমাত্র মেটেরিয়ালের উপর, পরে আমরা দেখেছি মেটেরিয়াল ছাড়াও ও টেম্পারেচারের উপর নির্ভর করে। যেটা আমরা দেখে নিয়েছি কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বাড়ে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমে, কিছু কিছু আলাদা ক্ষেত্রে টেম্পারেচার বাড়লেও রেজিস্টিভিটি অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। আর কি দেখলাম, যে ইউনিট অফ রেজিস্ট্যান্স হচ্ছে ওহম, যার সাইন হচ্ছে এটা। ইউনিট অফ রেজিস্টিভিটি হচ্ছে ওহম মিটার। ইউনিট অফ রেজিস্টিভিটি হচ্ছে ওহম মিটার। এই গেল টোটাল আমার রেজিস্ট্যান্স পার্ট। এবার আমরা আসবো কন্ডাক্টেন্সের কথায়। কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। কন্ডাক্টেন্স কি, কন্ডাক্টেন্স হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ভোল্টেজের সাপেক্ষে, কোনো একটি নির্দিষ্ট ভোল্টেজের সাপেক্ষে ঠিক কতটা পরিমাণ আমার কারেন্ট, ঠিক কতটা পরিমাণ কারেন্ট রোধকে অতিক্রম করে কন্ডাক্টরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেল, সেই পরিমাপটাই হচ্ছে আমার কি দিয়ে মাপি, কন্ডাক্টেন্স দিয়ে। একটা জিনিসের কন্ডাক্টিভিটি কত, একটা কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কত, সে কত বেশি পরিবহন করতে সক্ষম, তার পরিবাহিতা কত বেশি, এটা কিভাবে মাপা হয়, কন্ডাক্টেন্স দিয়ে। এটা কিভাবে মাপা হয়, কন্ডাক্টেন্স দিয়ে। যে রোধকে অতিক্রম করে, রোধের এগেইনস্টে কাজ করে ও কত বেশি পরিমাণ কারেন্টকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে পারছে, এটাকেই বলা হয় কন্ডাক্টেন্স। এই কন্ডাক্টেন্স কিসের সাথে, ইনভার্সলি প্রপোর্শনাল রেজিস্ট্যান্সের সঙ্গে। রেজিস্ট্যান্স বা রোধের সঙ্গে এই কন্ডাক্টেন্স কি ইনভার্সলি প্রপোর্শনাল। যেহেতু কন্ডাক্টেন্স আর রেজিস্ট্যান্স দুজনের বিপরীতে কাজ করে। রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে বাধা দেওয়া, কন্ডাক্টেন্সের কাজ হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া। তো এরা যখন দুজনের এগেইনস্টে কাজ করে, সুতরাং এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। তার মানে যদি কন্ডাক্টেন্সের সাইন আমি যদি জি ধরি, কন্ডাক্টেন্স যদি জি সাইন দিয়ে আমি প্রকাশ করি, তাহলে জি ইকুয়ালস টু 1/r। আর যত বেশি হবে কন্ডাক্টেন্স তত কমবে, তেমনি আর যত কম হবে, মানে হরের পার্টটা যত কম হবে তত আমি বুঝবো কি বেশি কারেন্টকে সেই কন্ডাক্টর পরিবহন করতে সক্ষম। তার মানে সেই কন্ডাক্টরের এই যে পরিবাহিতা বা কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি অনেক বেশি যদি এই আর এর পরিমাণটা কম হয়। যেখানে আর এর পরিমাণটা বেশি
সেখানে আমি কি বুঝবো যে তার কন্ডাক্টিভিটি সেই পরিবাহী বা সেই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটা অনেক কম যদি আর বেশি হয়। তাহলে এই দুজন হচ্ছে G equals to 1/R। এবার আমরা এই G যখন একটা পরিমাপক একক, এর একটা নির্দিষ্ট ইউনিট তো থাকবে, এই G এর একটা ইউনিট থাকবে। G এর ইউনিট হচ্ছে সিমেন্স। এই G এর ইউনিট হচ্ছে সিমেন্স, যেটাকে আমরা ব্যবহারিক টার্মে আমরা মো বলে প্রকাশ করি, MHO। এর একক হচ্ছে সিমেন। বা আমরা ব্যবহারিকভাবে এটাকে মো হিসাবে প্রকাশ করি। যদি জি এর বা কন্ডাক্টেন্সের যদি একক কারোর মনে না থাকে, ধরো তোমার কন্ডাক্টেন্সের একক মনে নেই, একটা ছোট্ট শর্টকাট আছে যেটার মাধ্যমে আমরা কন্ডাক্টেন্সের এককটাকে আমরা একদম মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারি। সেটা কি? আচ্ছা, এটা রেজিস্ট্যান্সের সঙ্গে ঠিক উল্টো না? জি হচ্ছে রেজিস্ট্যান্সের ঠিক উল্টো না? ঠিক উল্টো ভাবে কাজ করে। জি মানে হচ্ছে 1/R, রেজিস্ট্যান্সের ঠিক উল্টো। আচ্ছা, রেজিস্ট্যান্সের এককটা কি? রেজিস্ট্যান্সের একক মনে করে দেখো, OHM, ওহম। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। কন্ডাক্টেন্সের একক হচ্ছে মো। ঠিক এই যে ওহম তার ঠিক উল্টো। দেখো, এমটাকে আমি প্রথমে বসিয়ে দিই, এইচটাকে মাঝখানে রাখি, ওটাকে আবার শেষে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে? এটা MHO। রেজিস্ট্যান্সের যে একক তাকে ঠিক উল্টে দিলেই আমি পাবো কি? কন্ডাক্টেন্সের ইউনিটটা। রেজিস্ট্যান্সের যে একক সেটাকে ঠিক আমি উল্টে দিলে আমি কি পাবো? কন্ডাক্টেন্সের যে ইউনিট। এইটাই হচ্ছে জি আর আর এর মধ্যে সম্পর্ক। এবার আমরা আসবো ওহমস ল। ওহমস লটা অ্যাকচুয়ালি কি জিনিস? ওহমস ল সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করলেই সে কি বলবে? যে ওহমস ল ওটা তো V = IR। ওহমস ল ওটা হচ্ছে V = IR। এবার এটার ব্যাখ্যাটা কি? আমরা ছোটবেলা থেকে আমরা জানি যে কেউ বলে যে ওহমস ল মানে হচ্ছে V = IR। এই V = I × R এটা কোথা থেকে আসে? V = I × R এটা কোথা থেকে আসে? ধরো এটা একটা ব্যাটারি, যার পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা একটা ব্যাটারি। এর সাথে আমি একটা অ্যামমিটার যুক্ত করি। আমরা আরেকদিন পড়েছিলাম যে অ্যামমিটার সবসময় শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। দুটো সমবায় হয়, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, একটা সিরিজে কানেকশন আর একটা প্যারালালি কানেকশন। তো আমরা জানি যে অ্যামমিটার যেটা কারেন্ট মাপে সেটা আমার সবসময় শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। তো অ্যামমিটারকে আমি শ্রেণী সমবায় যুক্ত করলাম, করে আমি একটা নির্দিষ্ট একটা রোধ নিলাম, রোধ নিয়ে কানেকশনটা আমি কমপ্লিট করলাম। এই রোধের দু প্রান্তে আমার কতটা ভোল্টেজ আছে সেটা মাপার জন্য আমি সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশনে আমি একটা ভোল্টমিটার লাগিয়ে দিলাম। সমান্তরাল সমবায়ে আমি কি করলাম? একটা ভোল্টমিটার জয়েন করালাম, যাতে এটা যদি আর হয়, এই আর নির্দিষ্ট রেজিস্ট্যান্সের দুপাশে কত ভোল্টেজ বা কত পোটেনশিয়াল ডিফারেন্স অ্যারাইজ করছে সেটাকে মাপার জন্য আমি কি করলাম? যে একটা
ভোল্ট মিটারকে আমি এর সঙ্গে প্যারালালি কানেকশন করলাম। এবার ধরো যে এই কন্ডাক্টর দিয়ে এই ব্যাটারি থেকে আমার 10 ভোল্ট সাপ্লাই করা হচ্ছে। সেটা আমরা কিভাবে জেনেছি যে এর দুটো প্রান্তে যে আমি পটেনশিয়াল ডিফারেন্স পেয়েছি, সেখানে আমরা এখান থেকে রিডিং পেয়েছি হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট আমার পটেনশিয়াল ডিফারেন্স এখানে আছে। তার ফলে আমার কি হবে, একটা কারেন্টের প্রবাহ ঘটবে, এইভাবে একটা কারেন্টের প্রবাহ ঘটবে। আমরা জানি ইলেকট্রন যেদিকে যায়, যেদিকে ইলেকট্রনের ফ্লো হয় তার ঠিক উল্টো দিকে আমার কারেন্টের ফ্লো হয়। তো কারেন্টের ফ্লো আমার হলো, এই পটেনশিয়াল ডিফারেন্সের কারণে এর ভিতর দিয়ে কারেন্টের ফ্লো হলো। তা আমি ধরলাম এই পটেনশিয়াল ডিফারেন্সের কারণে এর ভিতর দিয়ে কারেন্টের ফ্লো হলো, তার পরিমাণ হচ্ছে I। কতটা পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো? I পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো এই অ্যামমিটার দিয়ে, যেটা আমি মেপে নিয়েছি। প্রথমে কি করলাম, এরকম একটা কানেকশন বানালাম। এখানে আমি ভোল্টমিটার দিয়ে আমি ভোল্টেজ চেক করলাম যে পটেনশিয়াল ডিফারেন্স ঠিক কতটা আছে। পটেনশিয়াল ডিফারেন্স দেখলাম 10 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স আছে। তার ফলে যে কারেন্টটা আমার প্রবাহিত হচ্ছে এই সার্কিট দিয়ে, সেটার পরিমাণ হচ্ছে এই অ্যামমিটার দিয়ে চেক করেছি যে I পরিমাণ কারেন্ট এই অ্যামমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক কথা। এইবার যদি কোনো কারণে আমি এই ভোল্টেজের পরিমাণ বাড়াই, যদি কোনো কারণে এই ভোল্টেজের পরিমাণ কি করি, যদি বাড়াই, ধরুন 10 ভোল্টটা আমি 20 ভোল্ট করে দিলাম, এই 10 ভোল্টটাকে আমি কি করলাম 20 ভোল্টে নিয়ে গেলাম, মানে ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স আমি বাড়িয়ে দিলাম। তাহলে আমি কি দেখব, যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স হলো আমি কি দেখব, এই অ্যামমিটারে কারেন্ট আগে তো I পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছিল এই কন্ডাক্টর সার্কিটের ভিতর দিয়ে, এখন দেখব যে এই কারেন্টের পরিমাণটা বেড়ে হয়ে গেল 2I। যেই ভোল্টেজ আমি 10 থেকে 20 ভোল্ট করে দিলাম, সেই আমি কি দেখলাম যে কারেন্টের পরিমাণ যেটা আগে ছিল যেটা I, সেটা এখন অ্যামমিটার দিয়ে আমি চেক করে দেখলাম যে এখন সেই কারেন্টের পরিমাণ হচ্ছে 2I পরিমাণ। তো এটাকে যদি এটাকে আমি কি বলতে পারি যে ভোল্টেজ যত বাড়ছে তত ওর সাথে কি বাড়ছে, সমানুপাতিক হারে কি বাড়ছে, কারেন্টের পরিমাণও সেই অনুযায়ী সমানুপাতিক হারে বাড়ছে। এটা যদি আমি 30 ভোল্ট করি, তাহলে আমি দেখবো এখানে কারেন্ট যেটা আছে সেটা 3I হয়ে গেছে। অ্যামমিটার দিয়ে দেখবো যে এই সার্কিটের ভিতরে কারেন্ট বেড়ে হয়ে গেছে 3I। তেমনি 40 ভোল্ট হলে এটা হয়ে যাবে 4I। এরকম ভাবে বাড়ছে, সমানুপাতিক হারে বাড়ছে। তাহলে আমি কি বলতে পারি, V varies I, ভোল্টেজ যত বাড়ছে তত তার সমানুপাতিক হারে কি বাড়ছে, কারেন্ট বাড়ছে। V varies I আমি আরামসে বলতে পারি। আচ্ছা, আমরা রেজিস্ট্যান্স করার সময় একটা কাজ করেছিলাম, যেটা হচ্ছে প্রপোর্শনালিটি। ওই প্রপোর্শনাল চিহ্নটা তোলার জন্য আমরা যেটা ইকুয়াল চিহ্নটা যখন এনেছিলাম তখন একটা কনস্ট্যান্ট টার্ম এনেছিলাম, যেটা ছিল রেজিস্টিভিটি। এখানে আমি কি করব, যে V varies I, এটা তো আমরা দেখে নিয়েছি, V varies I এটা তো আমরা দেখে নিয়েছি। তো V ইকুয়ালস টু যখন আমরা করব, এই I এর সাথে একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হবে, সেটাকে ধরলাম R, সেটাকে ধরলাম কি R টা এখানে R ইকুয়ালস টু এখানে কনস্ট্যান্ট R এখানে কনস্ট্যান্ট ফর a given material। একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে R এর পরিমাণ তো একটা নির্দিষ্ট। যদি আমি কন্ডাক্টরের লেন্থ বাড়াই বা লেন্থ কমাই, সেরকম তো কিছু কাজ করছি না। এই Rটা তো আমি সেট করে দিয়েছি এই
কন্ডাক্টরে এটাকে তো আমি চেঞ্জ করছি না এক্সপেরিমেন্ট করাকালীন। আমি যখন ভোল্টেজ বাড়ালাম, যখন কারেন্ট বাড়লাম, আমি কি আর কখনো চেঞ্জ করলাম? বা এই কন্ডাক্টরের লেন্থ আমি কি বাড়িয়েছি না কমিয়েছি? এগুলো কি কখনো করেছি? করিনি। তাহলে আমি কন্ডাক্টরের আর চেঞ্জ করিনি কোনো কারণে। তাহলে আরটা হচ্ছে আমার সবসময় কনস্ট্যান্ট ছিল। যখনই আমি এই 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্ট যখনই আমি এই এক্সপেরিমেন্টগুলো করেছি, যখন ভোল্টেজ বাড়িয়েছি, কারেন্ট বেড়েছি, তার মধ্যে আমি কখনো কি করিনি? আর এর কখনো পরিবর্তন আমি করিনি। এখানে আর আমার কনস্ট্যান্ট হিসেবেই আছে। তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি V equals to IR, V equals to I into R, যেখানে R হচ্ছে আমার কনস্ট্যান্ট। এই যে V equals to IR, এটা হচ্ছে আমার ওহমের সূত্র, ওহমস ল হিসাবে আমি V equals to IR এটাকে আমরা জানি। ওহমস ল V equals to IR হিসাবে আমরা জানি। এটা এখান থেকে আসছে। এবার যদি আমি এটাকে একটা গ্রাফে প্লট করি, তাহলে আমি যদি কি দেখব, যদি x অ্যাক্সিস বরাবর কারেন্ট হয়, y অ্যাক্সিস বরাবর যদি ভোল্টেজ হয়, তাহলে আমরা কি দেখব, যে গ্রাফে যখন আমি এই জিনিসটাকে প্লট করব, তখন আমি কি দেখব, যে 10 ভোল্ট যখন 10 ভোল্ট ছিল আমার ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স, যে ভোল্টেজ সে বিভব প্রভেদ যে প্রডিউস করছে সার্কিটে, সেটা যখন 10 ভোল্ট ছিল, তখন এর ভিতরে যে সেটা যখন 10 ভোল্ট ছিল, তখন সে সার্কিটে যখন কারেন্টটা প্রডিউস করছে, সেটা হচ্ছে তার পরিমাণ ছিল I। 10 ভোল্ট যখন ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, তখন সে যে কারেন্টটা প্রডিউস করছে এই টোটাল সার্কিটের মধ্যে, সেটার পরিমাণ হচ্ছে I। আমি ধরো এখানে একটা বিন্দু পেলাম, এরপরে আমি আস্তে করে ভোল্টেজটা বাড়িয়ে দিলাম। ভোল্টেজটা বাড়িয়ে আমি কি করলাম, 20 ভোল্ট করলাম। আমি কি দেখবো, কারেন্টও বেড়ে 2I হয়ে গেছে। আগে I ছিল, কারেন্টটা বেড়ে এখন কি হলো, 2I হয়ে গেল। এখন আমি পয়েন্টার দিলাম এখানে। আমি ভোল্টেজ থেকে আরো বাড়ালাম, বাড়িয়ে আমি 30 ভোল্ট করলাম। এটাকে আমি 30 ভোল্ট করলাম। আমি কি দেখব, এই সমহারে বেড়ে 3I হয়ে গেছে। কারেন্টটা সমহারে, আমি মিটার দিয়ে মেপে দেখো, কারেন্টটা সমহারে বেড়ে আমার 3I হয়ে গেছে। এরকম যদি আমার 40 ভোল্ট করি, যতগুলো আছে ততগুলো নিয়ে নিই, সেখানে আমি কারেন্টটা দেখবো যে 4I হয়ে গেছে। এবার যদি এই পয়েন্টগুলোকে আমি যদি একটা নির্দিষ্ট রেখা দিয়ে জয়েন করি, আমি কি দেখব, যে একটা সোজা সরলরেখা আমি পাচ্ছি। কি করছি, পাচ্ছি। যত ভোল্টেজ বাড়ছে, তত আমার তার রেসপেক্টে আমার কারেন্টও বাড়ছে। যত আমার ভোল্টেজ বাড়ছে, তার রেসপেক্টে আমার কি হচ্ছে, কারেন্টের পরিমাণও তার রেসপেক্টে আমার বেড়ে চলেছে। সেখানে আমার কি কনস্ট্যান্ট আছে, হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আর এটা শুধু এবং শুধুমাত্র ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে সত্য। এই গ্রাফটা ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে একমাত্র এই গ্রাফটা একমাত্র এরকম আসবে। ওহমিক কন্ডাক্টরে আগে বলে
সিম্পল। ওহমিক কন্ডাক্টর সেই কন্ডাক্টরকে বলে যে কন্ডাক্টর গুলো আমার ওহমস ল মেনে চলে, যে কন্ডাক্টর গুলো আমার ওহমস ল কে ওবে করে চলে, মেনে চলে, those conductor whose obey the Ohm's law are called ohmic conductor. তো এই ohmic conductor আমি যদি ইউজ করি তাহলে আমি এই পরীক্ষাটায় আমি দেখতে পারবো যত আমার ভোল্টেজের বৃদ্ধি হচ্ছে, যত আমার ভোল্টেজ বাড়ছে তত কারেন্টেরও সমপরিমাণে আমি বাড়ছে। সেখানে আমার কি কনস্ট্যান্ট আছে? আর রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট আছে। তো V equals to আমি IR, এই ইকুয়েশনটা আমি ওহমস ল থেকে আমি পেলাম। ওহমস ল থেকে আমি কি পেলাম? V equals to IR। তাহলে R equals to কি হবে? এখান থেকে R equals to যদি আমি বের করি সেটা কি হবে? V by I হবে কি না? R equals to এখান থেকে V by I হবে কি না? ভালো করে দেখো, হবে। কারণ এই আর কে যখন আমি আলাদা করছি তখন আর এর সঙ্গে থাকা আই কে আমি সমান সমানের অন্য পাশে পাঠিয়ে দেবো। আই এখানে গুণ সম্পর্কে আছে, সমান সমানের অন্য পাশে আসলে কি হবে? ভাগ সম্পর্কে হয়ে যাবে। সুতরাং ভি এর সাথে ভাগ সম্পর্কে আই চলে আসবে। আর ইকুয়ালস টু ভি বাই আই। এখানে আমরা এই রূপে আমরা দেখে আমরা আন্দাজ করতে পারি যে আমরা কেউ বলতেই পারে যে স্যার এরকম তো এটা দেখা যাচ্ছে যে আর ভোল্টেজের সঙ্গে ডিপেন্ডেন্ট, আর কারেন্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট। এরকমটা দেখে কেউ বলতেই পারে যে এরকমটা এই রূপটা দেখে কেউ বলতেই পারে আর প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট উইথ ভোল্টেজ এন্ড ইনভার্সলি প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট উইথ কারেন্ট। কারণ কেউ বলতেই পারে যে এই নিচে কারেন্ট যদি বাড়ে তাহলে আস্তে আস্তে আর এর পরিমাণটা কমবে স্যার, কারণ হরের পরিমাণ যত বাড়বে তত কি হবে? আলটিমেটলি টোটাল ভ্যালুটা কমবে। এই কোশ্চেনটা আসতে পারে, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যখন কারেন্ট বাড়ছে তখন কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট হয়ে বসে নেই। ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট হয়ে বসে নেই। আমরা দেখেছি যখন কারেন্ট বাড়ছে ভোল্টেজও কিন্তু সমহারে বেড়েছে। আমি শুধু ভাবি যে কারেন্টকে আমি শুধু বাড়াবো, ভোল্টেজ আমার কনস্ট্যান্ট হয়ে বসে থাকবে, তাহলে আর এর সঙ্গে আমি বলতে পারতাম যে আর এর সঙ্গে আই ইনভার্সলি প্রপোর্শনালি ডিল করছে এখানে। কিন্তু ওহমস লর ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি এটা যে যদি আই বাড়ে তার মানে তার ভোল্টেজও বেড়েছে, ওই সার্কিটের ভোল্টেজ বেড়েছে তাই জন্যই আই বেড়েছে। তার মানে আই যদি এখানে বৃদ্ধি পায় তার মানে এখানে ভোল্টেজও বৃদ্ধি পেয়েছে। আই যদি বৃদ্ধি পায় তার মানে এখানে ভোল্টেজও বৃদ্ধি পেয়েছে। ভি বাই আই এর পরিমাণ, আই এর ভোল্টেজ যতই বাড়ুক না কেন, আই যতই বাড়ুক না কেন, ভি বাই আই এর যে রেশিওটা সেটা সব সময় এক থাকবে। আমরা ল্যাবে যদি আমরা এক্সপেরিমেন্ট করে দেখি, এই ওহমস লর এক্সপেরিমেন্ট করে দেখলে আমরা কি দেখব যে হয়তো 10 ভোল্ট একবার 20 ভোল্ট এরকম করে ভোল্টেজ বাড়িয়ে আমি কারেন্ট বিভিন্ন রকম পেলাম, কিন্তু সব সময় দেখব এই আর এর পরিমাণ, এই আর ইকুয়ালস টু ভি বাই আই, এই রেশিওটা ভি বাই আই, এই রেশিওটা প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে সেম রেজাল্ট দিচ্ছে। ভি বাই আই যখন 10 ভোল্ট বাই আই ছিল, তখনও যা রেজাল্ট দিয়েছে, যখন 20 ভোল্ট বাই 2i তখনও তাই রেজাল্ট দিয়েছে, যখন 30 ভোল্ট বাই 3i তখনও তাই রেজাল্ট দিয়েছে, যখন 40 ভোল্ট বাই 3i তখনও তাই রেজাল্ট দিয়েছে, ইভেন যখন 80 ভোল্ট বাই 8i তখনও তাই রেজাল্ট দেবে। কোনো রেশিওর কোনো পরিবর্তন এখানে হবে না। তাহলে আমরা কি দেখলাম ওহমস লর ক্ষেত্রে যে V ইকুয়ালস টু V ভ্যালুস কি I এর সাথে সমানুপাতিক। V হচ্ছে ভোল্টেজ যেটা I এর সাথে সমানুপাতিক, সেটা কিসের সঙ্গে যখন আমি ইকুয়ালস টু আনছি তখন
প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে আর আসছে। আরটা একটা টোটাল এই সার্কিটে আর সবসময় আমরা কনস্ট্যান্ট হিসাবে কাজ করে গেছি। আরকে আমি কখনো চেঞ্জ করিনি, যখন ভি বাড়িয়েছি আই বেড়েছে তখন কিন্তু আমি আর এর কোনো পরিবর্তন আনিনি, ওই জন্য আর সবকটা ক্ষেত্রে আমার সেমই ছিল, আর আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার সেমই ছিল, কনস্ট্যান্ট ছিল। তো ভি ইকুয়ালস টু আই আর হয়েছে। আর ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে কিভাবে গ্রাফটা আমার ডিস্ট্রিবিউট হয় সেটা আমরা দেখলাম। আর কি দেখলাম যে আর ইকুয়ালস টু ভি বাই আই, যেখানে আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে আর ভোল্টেজের সঙ্গে প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট আর কারেন্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট, এরকমটা নয়। আর ভোল্টেজ বা কারেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট নয়, এক্ষেত্রে আর হচ্ছে কনস্ট্যান্ট। আর ইজ নট ডিপেন্ডস আপন ভি অর আই। আর রেজিস্ট্যান্স ইজ নট depends R is not depend upon V voltage or current। আর কখনো আমার ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট নয়, আর সবসময় কনস্ট্যান্ট। ভি বাই আই আর ইকুয়ালস টু ভি বাই আই হতে পারে, কিন্তু আর হচ্ছে কনস্ট্যান্ট। এই রেশিওটা অল টাইম কি হবে, কনস্ট্যান্ট থাকবে। আরেকটা আমরা জিনিস দেখে নিতে পারি যে আমরা তো দেখলাম ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আর ইকুয়ালস টু কি হলো আমার ভি বাই আই হলো। আচ্ছা, যদি কন্ডাক্টেন্সের সঙ্গে এই ওহমস লর একটা সম্পর্ক যদি আমার এস্টাবলিশ করতে বলে, যদি কন্ডাক্টেন্সের সঙ্গে ওহমস লর একটা সম্পর্ক এস্টাবলিশ করতে বলে, তাহলে আমরা কি করব, আর সমান সমান কি 1/g, আমরা আগে দেখেছি আর সমান সমান 1/g ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে g ইকুয়ালস টু কি হবে, তাহলে g ইকুয়ালস টু কি হবে i বাই v। এটা উল্টে যাচ্ছে, তাহলে এটা উল্টে যাবে, g ইকুয়ালস টু কি হবে i বাই v। এটা হচ্ছে কন্ডাক্টেন্সের সঙ্গে কারেন্ট আর ভোল্টেজের সম্পর্ক যখন ওহমস লর এরকম এক্সপেরিমেন্টটা হচ্ছে। তো আজকে আমরা যেগুলো জিনিসগুলো জানলাম সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স আর ওহমস ল সম্পর্কে, এগুলো সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে আমরা চেষ্টা করব কিছু প্রবলেম এই রিলেটেড, এই ইকুয়েশনগুলো দিয়ে সলভ করা, রেজিস্ট্যান্স দিয়ে কিছু সলভ করা, কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। বেসিক ইলেকট্রিসিটির এই টপিকটার পর আমরা ইলেকট্রিক্যালের, ফিজিক্সের, ওয়ার্কশপ ক্যালকুলেশনের বিভিন্ন টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করব। তো অনলাইনে যদি সাপোর্ট পেতে চাও তাহলে ইউটিউবের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের টোটাল ভিডিওটা এই অবধি। তো টাটা, ভালো থেকো।